শীর্ষকটির নাম দেওয়া হলো উদ্বৃত্ত। উদ্বৃত্ত মানে হলো অবশিষ্ট। এইরকম অদ্ভুত নামকরণের কারণ কি তা জানতে হলে শেষ পর্যন্ত সাথে থাকতে হবে। শান্তিনিকেতন বিদ্যালয়ের প্রথম দিকে রবীন্দ্রনাথের আহ্বানে যারা যোগ দিয়েছিলেন, দু একজন ছাড়া তারা সবাই যে অসাধারণ ছিলেন তেমন নয়। কিন্তু এই সাধারণ মানুষরাই নিজের নিজের ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের পরিচয় রেখে গেছেন। এরা নিজের ইচ্ছায় এমন সব কার্যভার হাতে নিয়েছিলেন, আজকে সাংসারিক বুদ্ধিতে একে হঠকারিতাই বলা হবে। কিন্তু হঠকারিতাকে মিথ্যা প্রমাণ করে এরা সাধনায় সিদ্ধি লাভ করেন। বাস্তবিক পক্ষে মাসমাহিনার চাকুরে হয়ে এইসব মানুষগুলি যেভাবে কাজ করেছেন তাকে একমাত্র সাধনা নামই দেওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রিয় শান্তিনিকেতনের জন্য অধ্যাপক নির্বাচন করতেন এক অনন্য উপায়। বিশ্বকবির মানুষ যাচাই করবার বিশেষ একটি রীতি ছিল। প্রথমেই তিনি বুঝে নিতেন দৈনন্দিন প্রয়োজন মেটানোর পর মানুষটির মধ্যে উদ্বৃত্ত কিছু আছে কিনা। সংসারের 15 আনা মানুষই আটপৌরে, তাদের দিয়ে নিত্যদিনের গৃহস্থালির কাজটুকু শুধু চলে, বাড়তি কিছু দেওয়ার সম্বল এদের থাকে না। মানুষ কিভাবে অবসর সময় কাটায় তাই তার প্রকৃত পরিচয়। আর এই উদ্বৃত্তের খোঁজ করতে গিয়েই শান্তিনিকেতনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে বহু পণ্ডিত মানুষের আত্মপ্রকাশ ঘটে। তাদের মধ্যে হরিচরণ বন্দ্যোপাধ্যায়, বিধুশেখর শাস্ত্রী, ক্ষিতিমোহন সেনের নাম উল্লেখযোগ্য। বিধুশেখর শাস্ত্রী মহাশয় ইংরেজি ভাষায় অনভিজ্ঞ টোলের পণ্ডিত, কিন্তু পরবর্তীকালে তিনিই বহু ভাষাবিদ পণ্ডিতে পরিণত হন। ক্ষিতিমোহন সেন ছিলেন সংস্কৃতজ্ঞ পণ্ডিত, কিন্তু তার জীবন প্রবাহিত হল অন্য খাতে। তিনি মধ্যযুগীয় সাধুসন্তদের বাণী সংগ্রহ করে ভারতীয় জীবন সাধনার বিস্তৃত প্রায় এক অধ্যায়কে পুনরুজ্জীবিত করলেন। ক্ষিতিমোহনবাবু বলতেন, গুরুদেব নিজে হাতে আমাদের করে নিয়েছেন, নইলে যে বিদ্যা শিখে এসেছিলাম তাও ঠিকমতো ব্যবহার করা আমাদের সাধ্যে কুলত না। একবার জমিদারি মহল্লা পরিদর্শন করতে গিয়ে সেরেস্তায় নিযুক্ত হরিচরণকে রবি ঠাকুর জিজ্ঞাসা করেন, দিনে সেরেস্তার কাজের পর রাতে কি করা হয়? হরিচরণ সসংকোচে উত্তর দেন, সন্ধ্যাবেলায় তিনি সংস্কৃত চর্চা করেন। একটি বইয়ের পাণ্ডুলিপিও প্রস্তুত। বিশ্বকবি পাণ্ডুলিপিটি চেয়ে দেখে নেন। খুব সামান্য বাক্যালাপেই হরিচরণবাবুর ভবিষ্যৎ সম্ভাবনাটি কবি দেখতে পেয়েছিলেন। এই কারণেই অল্পকালের মধ্যে তিনি হরিচরণকে ডেকে পাঠান এবং তারই সংস্কৃত প্রবেশ নামে একটি অসমাপ্ত পুস্তকের পাণ্ডুলিপি কবি নিঃসংক চিত্তে হরিচরণের হাতে তুলে দেন। হরিচরণ বন্দ্যোপাধ্যায় যখন শান্তিনিকেতনে যোগ দেন বয়স 37 কি 38, কিন্তু কর্মনিষ্ঠার কারণে খুব অল্প সময়ের মধ্যে হরিচরণ রবি ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করেন। এই যুবককে রবি ঠাকুর অভিধান রচনার কার্যে আহ্বান করেন। যখন হরিচরণ বঙ্গীয় শব্দকোষ রচনায় প্রবৃত্ত হন তখন বঙ্গীয় পণ্ডিত সমাজে তিনি ছিলেন অপরিচিত। বয়সে নবীন, অভিজ্ঞতাতেও নবীন। না আছে বিশ্ববিদ্যালয়ের ছাপ, না আছে কোনো গ্রন্থ রচনার কৃতিত্ব। কিন্তু রবীন্দ্রনাথের মনে এই নিয়ে বিন্দুমাত্র সংশয় ছিল না। আসলে আপাত দৃষ্টিতে যে মানুষ সাধারণ, তার সুপ্ত সম্ভাবনা রবি ঠাকুরের সর্বদ্রষ্টির দৃষ্টিকে এড়াতে পারেনি। যাই হোক, অভিধান সংকলনের কিছুদিনের মধ্যেই আর্থিক অনটনের জন্য হরিচরণকে কর্মত্যাগ করে কলকাতায় যেতে হয়। এই দুজনের কাছেই ছিল কষ্টের। রবীন্দ্রনাথ তাই আবেদন করে তখনকার বিদ্যোৎসাহী মহারাজ মনীন্দ্রচন্দ্র নন্দী অভিধান কার্য সংকলনের সহায়তার উদ্দেশ্যে হরিচরণের জন্য মাসিক 50 টাকা বৃত্তির ব্যবস্থা করেন এবং হরিচরণকে আবার শান্তিনিকেতনে ফিরিয়ে আনা হয়। কিন্তু দুঃখের বিষয়, মুদ্রণ কার্য শুরু হওয়ার আগেই মহারাজ মনীন্দ্রচন্দ্রের মৃত্যু হয় এবং অভিধান মুদ্রণ শেষ হওয়ার আগেই রবীন্দ্রনাথ ঠাকুরও বিদায় নেন। কিন্তু রবি ঠাকুরের হরিচরণের ওপর করা ভবিষ্যৎবাণী মিথ্যে হয়নি। রবি ঠাকুর বলেছিলেন, মহারাজের বৃত্তিলাভ ঈশ্বরের অভিপ্রেত।
অভিধানের সমাপ্তির পূর্বে তোমার জীবন্যাসের শঙ্কা নেই। হরিচরণ বন্দ্যোপাধ্যায় 92 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। শেষ পর্যন্ত মস্তিষ্কের শক্তিও অটুট ছিল। অভিধান রচনা শুরু হওয়া থেকে মুদ্রণ শেষ হওয়া পর্যন্ত 40 বছর একভাবে মগ্ন ছিলেন একই কাজে। কর্মাবসানের পরও তিনি 14 বছর ছিলেন সদাই প্রসন্ন চিত্ত। এরূপ সাধক মানুষদের মনে কোথাও একটি প্রশান্তি বিরাজ করে। এজন্য তারা সুখে দুঃখে বিচলিত হন না। ভাবলে অবাক হতে হয়, শুধুমাত্র উদ্বৃত্ত সময়ে মানুষ কি করে তার ওপর বিচার করে এক সাধারণ ব্যক্তিকে এত বড় কাজে লাগিয়েছিলেন স্বয়ং রবি ঠাকুর। কথায় আছে জহুরি জহর চেনে। ব্যক্তিটিও তার সমগ্র জীবনকে সাধনায় রূপান্তরিত করে দেন। রবি ঠাকুরও এক্ষেত্রে হিরে চিনতে ভুল করেননি।